Hello, welcome to CAC 3031 Operating Systems theory class. Last class we were at slide number 88, in our process and threads PPT file. Now we will start our next topic. Okay. So first of all, we have to learn when to schedule. Suppose we have many processes. I have to. I must have I must have an algorithm. Which one will run currently? Which one will be the process? Will the next process after the current one has done? Okay. So আরো কতগুলা মানে আরো মেনি সিচুয়েশনস আছে আমাদের হাতে যে তাদেরকে হচ্ছে আমাদের রান করা লাগবে বা কখন আমরা রান করব এই বিষয়টা হচ্ছে আমাদের হ্যান্ডেল করা লাগবে। সাপোজ when a new process is created, which one to run? আমরা কোনটা রান করব, প্যারেন্ট রান করব না চাইল্ড রান করব? এটা একটা বড় একটা ইস্যু, কারণ বোথ আর রেডি। ঠিক আছে, দুটেই তখন কিন্তু আমাদের কাছে কি রেডি। another একটা থিং হচ্ছে কি when a process exists, one of the ready processes should be run। যে কতগুলো প্রসেস, একটা প্রসেস মাত্র শেষ হলো, সিপিইউ কে অন্য কোনো একটা প্রসেস রান করাতে হবে। যেই প্রসেসগুলো রেডি আছে সেখান থেকে যে কোনো একটা হচ্ছে রান করাতে হবে। সো জিনিস হচ্ছে কিরকম যে সিপিইউটাকে হচ্ছে আমাদের অলওয়েজ হচ্ছে বিজি রাখতে হবে। ঠিক আছে, যে সিপিইউ যেটা আছে সেটা অলওয়েজ হচ্ছে আমার বিজি থাকতে হবে, কারণ সিপিইউ যদি বিজি না থাকে তার মানে হচ্ছে আসলে রিসোর্স মানে একটা জিনিস আমাদের কাছে আছে সেটা কাজ করতে পারে বা কাজ করার উপযুক্ত বা অ্যাভেলেবল রিসোর্সটা ইউজ করা হবে না যদি আমরা অল টাইম সিপিইউটা ইউজ না করি। সো আমাদের মেইন গোল হচ্ছে সিপিইউটা অল টাইম হচ্ছে আমাদের কি পারফেক্টলি ইউজ করতে হবে। ওকে, নাও আরেকটা জিনিস হচ্ছে কি when a process gets blocked, another process has to be selected to run। কোনো একটা প্রসেস যদি ব্লক হয়ে যায় যে সে কাজ করতে পারছে না বা somehow interrupted হয়েছে অন্য কিছু দ্বারা, sometimes the reason for blocking may play a role in the choice. A is waiting for B and B is in CR critical region। আমরা লাস্ট ক্লাসে বা লাস্ট কিছু ক্লাসে ক্রিটিক্যাল রিজিয়ন জিনিসটা পড়েছি। ঠিক আছে, কারণ এ হচ্ছে ওয়েটিং করতেছে বি এর জন্য, কারণ বি হচ্ছে ক্রিটিক্যাল রিজনের মধ্যে আছে। সো এ হচ্ছে আসলে কি ব্লক হয়ে গেছে, সো সুতরাং তাকে ওয়েট করতেই হবে কাইন্ড অফ। সো ব্লকিং মে অকার ফর ইন্টারাপ্ট, আই ইন্টারাপ্ট। হ্যাঁ, এটা আমি দেখিয়েছিলাম যে হচ্ছে কোনো একটা কাজ চলতেছে বাট এই সময় যদি হচ্ছে অন্য আরেকটা ইনপুট আউটপুট আসে, ইনপুট আউট অলওয়েজ হচ্ছে প্রাধান্য দিতে হবে। ঠিক আছে, যেমন আমি টাস্ক ম্যানেজার ওপেন করে কোনো একটা প্রসেস কিন্তু কেটে দিতে পারি। সো বা কিবোর্ড থেকে আমি যে কোনো ইনপুট কিন্তু ইনস্ট্যান্টলি দিতে পারি, সে কম্পিউটার যাই কাজ করুক না কেন। ঠিক আছে, যেমন এখন হচ্ছে কম্পিউটার হচ্ছে এই স্লাইডটা শো করছে আমাকে। তো আমি চাইলে এখন এই মুহূর্তে যে এই স্লাইডটার বাইরে কিবোর্ড দিয়ে অন্য কোনো স্লাইডে চলে যেতে পারি। ওকে, এই যে বা অন্য কোনো একটা কাজে চলে যেতে পারি। ঠিক আছে, সো এই ধরনের কিছু পাওয়া যায়। সেমাফোর, সেমাফোর একটা ভেরিয়েবল কাইন্ড অফ ধরতে পারেন। সেটা হচ্ছে এই যে ক্রিটিক্যাল রিজিয়নটা হ্যান্ডেলিং করে। সো ওই পার্টটা আমরা স্কিপ করেছি, আমরা নেক্সটটা দেখব পরে। ওকে, নাও আরেকটা জিনিস হচ্ছে when an IO interrupt occurs। এটা তো মানে ওকে বলেছি যে কোন একটা IO interrupt যদি occurs হয় তাহলে a scheduling decision may be made in case of an interrupt of an IO device having completed its work. Some block process may now be ready. So জিনিসটা হচ্ছে কিরকম যে কোন একটা আইও ডিভাইস যদি তার কাজ শেষ করে, ঠিক আছে, তো এটার যদি ইন্টারাপ্ট আসে তার মানে হচ্ছে কোন একটা ব্লক প্রসেস হচ্ছে কি রেডি হয়েছে। তো এই জিনিসটা হচ্ছে শিডিউলার হচ্ছে জানাতে হবে। ঠিক আছে, তো আমাদের আজকে মেইন গোলটা হচ্ছে যে আমরা উই উইল লার্ন ডিফারেন্ট কাইন্ডস অফ scheduling algorithms। ওকে, so for this we have to learn some buzzwords for this topic. Again, if a clock provides periodic interrupt means হচ্ছে কিছুক্ষণ পর পর মানে একটা সার্টেন টাইম পর পর সে হচ্ছে ইন্টারাপ্ট করবে। সো এই শিডিউলিং ডিসিশন ক্যান বি মেড এট ইচ kth ক্লক ইন্টারাপ্ট। এটা আমরা অলরেডি পড়েছি যে জিনিসটাতে যে কোনো একটা প্রসেস কাজ করছে,
সো 5 মিনিট কাজ করার পরে শিডিউলারের কাছে একটা ইন্টারাপ্ট যায় যে হ্যাঁ এখন একটা প্রসেস কাজ 5 মিনিট তার কাজ করেছে। সুতরাং শিডিউলার কি করবে, ওই প্রসেসটাকে ব্লক করে দিবে, নতুন আরেকটা প্রসেস হচ্ছে কি আর পরে 5 মিনিট টাইম। সো এই ধরনের আমরা জিনিস দেখেছি, রাউন্ড রবিন অ্যালগরিদম আমরা বলে থাকি। সো ওইটা আমরা এটা আমাদের শেষে আসবে, অ্যালগরিদম গুলো লাস্টে পার্টে আসবে, ঠিক আছে। সো কখন কখন শিডিউল করতে হবে এখানে হচ্ছে কিছু এক্সাম্পল দেওয়া হয়েছে আর কি, হ্যাঁ, যে কখন শিডিউলার আসলে কাজটা হচ্ছে আসতেছে। সো ফার আর আরেকটা জিনিস আমাদের শেখা লাগবে যে প্রিএমটিভ সার্ভিস, প্রিএমটিভ বা নন প্রিএমটিভ শিডিউলিং বা জিনিসটা কি আসলে, হ্যাঁ। সো সাপোজ ইটস এ ভেরি ইজি থিং, লাইক যে হ্যাঁ ধরেন এটা হচ্ছে আমার শিডিউলার, হ্যাঁ ওকে, লেটস থিংক যে আমার একটা শিডিউলার আছে, একটা অ্যালগরিদম, ঠিক আছে। তো কোন একটা সে বলল যে কি হ্যাঁ আমার কাছে অনেকগুলো প্রসেস আছে, যে P1 P2 P1 P2 P3, প্রসেস 1 প্রসেস 2 প্রসেস 3, এই ধরনের কিছু প্রসেস আছে, যে কোনো একটা আমি রান করলাম, P1 কে রান করলাম, ঠিক আছে। সো P1 কাজ চলতেছে, P1 এর কাজ চলতেছে চলতেছে চলতেছে, এই যে এখানে যে শেষ হলো, ঠিক আছে। এখন শিডিউলার হচ্ছে বললো যে হ্যাঁ এখন P1 চলবে, P1 তার কাজ শুরু করলে এখানে, তার এন্ড হলো ধরলাম এখানে, ঠিক আছে। এটা টাইম ডোমেন করতেছে আর কি, যে 20 সেকেন্ড টাইম লাগছে এই টাইপের। এখন একটা জিনিস খেয়াল করবেন যে শিডিউলার একটা প্রসেসকে যখন একটা কাজ দিয়েছে, সো ওই প্রসেস যখন রান করছে, এই সময়টাতে এই সময়টাতে হচ্ছে যে প্রসেসকে বা এই কাজের মাঝখানে প্রসেস থেকে হচ্ছে কি সিপিইউ, মানে যেই প্রসেসটা রান হচ্ছে ওই প্রসেস থেকে সিপিইউটা আসলে নেওয়া যাবে না, ঠিক আছে। সেরকম যদি অ্যালগরিদম হয় সেটা হচ্ছে নন প্রিএমপ্টিভ শিডিউলিং অ্যালগরিদম, ঠিক আছে। যতক্ষণ না পর্যন্ত প্রসেস ভলান্টারি তার কাজ শেষ হচ্ছে, কাজ শেষ হওয়ার পর ভলান্টারি রিলিজ যখন করবে, ভলান্টারি যখন সিপিইউটা রিলিজ করবে, তখন হচ্ছে শিডিউলিংটা হচ্ছে তার পরের কাজটা করবে, ঠিক আছে। সো এটা হচ্ছে কি বেসিক যে নন প্রিএমপ্টিভ, ঠিক আছে। হ্যাঁ, নন প্রিএমপ্টিভ, very very important thing, takes a process to run and lets it run until it blocks, মানে প্রসেস নিজে নিজে ব্লক হবে, অথবা তার হচ্ছে কি সিপিইউ হচ্ছে নিজে ভলান্টারিলি হচ্ছে রিলিজ করে দিবে, ঠিক আছে। এই দুইটা কেস যদি না হয় তাহলে হচ্ছে সে সিপিইউ মানে অন্য কেউ তার থেকে সিপিইউ নিতে পারবে। in effect at each clock interrupt no scheduling is keep done, ঠিক আছে। এটা আর কি মানে তার পুরো কাজের মাঝখানে আর কি নো স্কেজুলিং ইজ কিপ ডান। আর হোয়াট ইজ প্রিএমপ্টিভ অ্যালগরিদম, সেটা হচ্ছে কিরকম যে আমি কোন একটা প্রসেসকে কাজ দিলাম, এই যে শিডিউলার হচ্ছে কোন একটা প্রসেসকে হচ্ছে কাজ দিল, কাজ দেওয়ার সময় ধরলাম P1 কে কাজ দিল, যে এখন P1 রান করবে। এখন P1 এর টোটাল ওয়ার্কিং টাইম যেটা যেটা হচ্ছে সেটা হচ্ছে ধরলাম হচ্ছে 15 মিনিট, ওকে। তো সে যদি সিপিইউ নেয় 15 মিনিট সে এট এ স্টেজ কাজটা করে শেষ করবে। এখন কিন্তু শিডিউলার অ্যালগরিদম বলতে যাচ্ছে যে না, যখনই কোনো একটা প্রসেস কাজ করবে অনলি 5 মিনিটস, হি উইল হ্যাভ অনলি 5 মিনিটস, ওকে। সো এরকম কয়েকটা ডাইমেনশন, কয়েকটা টাইম ডাইমেনশনে তার কাজটা সে শেষ করবে। সো জিনিস হচ্ছে কি সে কাজটা শুরু করলো, 5 সেকেন্ড পর তার থেকে হচ্ছে কি শিডিউলার হচ্ছে সিপিইউ হচ্ছে কি নিয়ে ফেলবে, নেওয়ার পরে অন্য আরেকজনকে হচ্ছে পরের 5 মিনিট হচ্ছে কি অন্য আরেকটা প্রসেস লাইক P2 কাজ করবে, এভাবে হচ্ছে সামনে আগাবে। তো একটা প্রসেস কাজ করছে, তাকে একটা নির্দিষ্ট টাইম ফিক্সড দেওয়া হয়েছে, এবং ওই সময় পর তার থেকে অ্যালগরিদমটা হচ্ছে কি নিয়ে নেওয়া হচ্ছে, বা শিডিউলিংটা হচ্ছে কি নিয়ে নেওয়া হচ্ছে, যে সিপিইউটা নিয়ে নেওয়া হচ্ছে। তো এখানে একটা জিনিস লক্ষ্য বিষয় যা বা ইম্পর্টেন্ট একটা থিং চিন্তা করলে বোঝা যাবে যে যখন নিয়ে নিচ্ছে P2, পরের 5 মিনিট যদি P2 কাজ করে, এরপর আবার হচ্ছে আমার যে P1 প্রসেস তাকে হচ্ছে পরের 5 মিনিট হচ্ছে টাইম দেওয়া লাগবে, রাইট। সো এভাবে করে আগাবে যে P1
first 5 minutes for second the second 5 minutes is for P2 process, and the third 5 minutes is for again P1 process. Now so P1 process will start at the after 10 seconds gone. Okay, so এখানে একটা বিষয় হচ্ছে যে কি 0 থেকে 5 মানে ফার্স্ট 5 সেকেন্ড P1 যে কাজটা করেছে সেই কাজটা হচ্ছে কোথাও না কোথাও হচ্ছে সেভ রাখতে হবে। এম আই রাইট? কারণ 10 সেকেন্ড থেকে যখন 10 সেকেন্ডের পর থেকে যখন সে শুরু করবে তার শেষ হওয়া কাজের পথে যখন সেটা আবার কাজ শুরু করে রিস্টার্ট করবে না। ঠিক আছে? সো ইটস সাম complex. It's more complex than non-preemptive algorithm. Okay, so আমরা সবকিছুর কম্বিনেশন করে একটা অ্যালগরিদমের দিকে দাঁড় করানোর দিকে সামনে আগাবো। ঠিক আছে? সো বেসিক আইডিয়া হচ্ছে এটুকু। সো preemptive scheduling algorithm requires having a clock interrupt occur at the end of the time interval to give control to the CPU, uh, control of the CPU back to the scheduler. So preemptive scheduling algorithms মধ্যে হচ্ছে একটা ক্লক ইন্টারাপ্ট থাকবে, কিছুক্ষণ পর পর সে তার কাজ শেষ করার পর সেই সিপিইউটা তার কাজ হবে যে সিপিইউটা শিডিউলারের কাছে হচ্ছে কি ব্যাক করে দেয়। তো এই জিনিসগুলো যদি বোঝা যায় তাহলে অ্যালগরিদমগুলো বোঝাটা হচ্ছে অনেকটা ইজি হবে আপনাদের। ওকে, নাও আমরা যদি সামনে আগাই, what is this? Different systems, different focuses. So এই জিনিসটা হয়তো দেখতে মনে হচ্ছে লেস ইম্পর্টেন্ট, বাট সামটাইমস সামটাইমস লেস ইজ মোর একটা কথা আছে যে হচ্ছে দেখতে জিনিসটা যতটা মানে পাতা দেওয়ার মতো না, বাট এটা হচ্ছে আলটিমেটলি ইফেক্ট বড় আর কি। এই জিনিসটা যদি না বুঝেন তাহলে একটু সমস্যা আছে। ইজি জিনিস, আমরা যদি স্টার্ট করি লাইক ফার্স্ট হচ্ছে আমাদের বলা হচ্ছে অল সিস্টেম। সো তার মানে হচ্ছে ফর ফর মেনি সিস্টেম আমাদের যে জিনিসটা মেনটেন করতে হবে, ফার্স্ট অফ অল অফকোর্স ফেয়ারনেস, গিভিং ইচ প্রসেস এ ফেয়ার শেয়ার অফ দ্য কি সিপিইউ। সো সিপিইউর আসলে শেয়ারটা হচ্ছে কি প্রত্যেকটা প্রসেসকে হচ্ছে কি সমানভাবে দিতে হবে, ফেয়ারনেস থাকতে হবে। কেউ সিপিইউ বেশিক্ষণ টাইম পেলো, কেউ সিপিইউ কম টাইম পেলো, এই জিনিসটা হতে দেওয়া যাবে না। ঠিক আছে? সো এটা গেল একটা কেস। আরেকটা হচ্ছে কি পলিসি এনফোর্সমেন্ট, সিইং দ্যাট স্টেটেড পলিসি ইজ ক্যারিড আউট। সো স্টেটেড পলিসি ইজ ক্যারিড আউট মিন্স হচ্ছে কি আমরা যে পলিসিটা আমি দিব সেটা সবার জন্য হচ্ছে কাজ করবে, অর্ধেক কাজ করে যে কাজ করবে না এই ধরনের কিছু হবে না। আর ব্যালেন্স, কিপিং অল পার্টস অফ দ্য সিস্টেম বিজি, এই যে এটা আমি যেটা বললাম যে রিসোর্স আমার কাছে যা যা আছে সবগুলো হচ্ছে আমি ইউজেসটা ম্যাক্সিমাইজ করতে হবে আমাকে। ওকে, সো অল সিস্টেমের জন্য এই তিনটে জিনিস দরকারি, বাট ব্যাচ সিস্টেম এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। ব্যাচ সিস্টেম হচ্ছে রিয়েল লাইফ এক্সাম্পল যদি বলা হয়, যেমন বসুন্ধরা সিনেপ্লেক্স, এখন তো মনে বসুন্ধরা সিনেপ্লেক্স নাই, বসুন্ধরা সিনেপ্লেক্স এর টিকিট কাটতে যাওয়া যেটা ওই বিষয়টা, তো অনেক মানুষ একসাথে হচ্ছে কি যাচ্ছে কাজ করতে, ব্যাচ জব বলা হয়। ঠিক আছে? সো এখানের মধ্যে অনেক মানুষকে হচ্ছে আপনার সার্ভ করতে হবে। সো এখানের মধ্যে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে থ্রুপুট। থ্রুপুটটা হচ্ছে জিনিসটা কি যে ম্যাক্সিমাইজ জবস পার আওয়ার। দ্যাট মিন্স we have to serve we have to serve maximum jobs per hour by our server or servers. Okay, then turnaround time. So this is like actually what is turnaround time? Turnaround time is the time between submission and termination of a process, which should be minimized or which needs to be minimized. Okay, so that means আমাদের থ্রুপুট যদি ম্যাক্সিমাইজ করার চেষ্টা করি আমরা, অবশ্যই টার্নারাউন্ড টাইম বেসিক বাংলা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে কি সাবমিশন এন্ড টার্মিনেশনের মাঝখানে যে টাইমটুকু সেটা হচ্ছে আমাদেরকে মিনিমাইজ করা লাগে।
ওকে, আমি এক্সাম্পল দিয়ে সবকিছু দেখাবো, এগুলো ম্যাথমেটিক্যালি আমরা বের করব। সো সিপিইউ ইউটিলাইজেশন, হোয়াট ইজ সিপিইউ ইউটিলাইজেশন? We have to focus, keeping the CPU busy all the time. Okay, our resource uses should so that our resource is maximized. Okay. Now, what is intelligent systems? Intelligent systems means like server client approaches. Okay, client asks for something from the server, and server should reply quickly to the client with proper result. Okay, it needs to be done. It needs to be done quickly as well as properly. Okay, with proper response. So response time should, so what will be the response time? Respond to requests quickly to the client's proportionality, meet users expectations. This is a very important thing. Like আপনারা যখন রেস্টুরেন্টে যান, কোনো একটা কিছু অর্ডার করার পর আপনারা একটা সার্টেইন অ্যামাউন্ট মনে মনে একটা থিং বা ক্যালকুলেশন করে নেন যে it should take 15 minutes to get the food from the restaurant. Okay, so uh, সব সব ইউজারেরই মানে সবাই যারা খেতে যান তাদেরই সবার একটা একটা অ্যামাউন্ট টাইম অ্যামাউন্ট আপনারা মনে মনে ফিক্স করে নেন। সো রেস্টুরেন্টের যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই এক্সপেকটেশনটা যাতে মিটাতে পারে তারা। ওকে, so interactive system means something you should ask and and ask to the server or someone, and you you should get a reply from them also. Okay, you assume that you will get a reply. Okay, so another thing is that real-time systems, like we now can call through messenger or WhatsApp, or we like when we see when we watch uh, UEFA Champions League final or cricket World Cups or cricket ওয়ান ডে সিরিজেস। তো এই জিনিস হচ্ছে কি রান টাইম খেলা হচ্ছে এবং আমরা রিয়েল টাইম খেলাটা দেখতেছি। ওকে, তো এটার ক্ষেত্রে হচ্ছে আহ, আমাদেরকে হচ্ছে হিসাব রাখতে হবে যে ইউজার মানে যারা দর্শক আছে বা হচ্ছে যে ফোনে কথা বলছে, যে তারা যাতে হচ্ছে কি পারফেক্টলি কথা বলতে পারে, মানে হচ্ছে অ্যাভয়েড লুজিং ডাটা, মিটিং ডেডলাইনস। রিয়েল টাইম সিস্টেম আমার যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি আমার ডেটা লুজ করা যাবে না। দেন predictability, avoid quality degradation in multimedia systems, it's also very important. Like আপনি ফোনে কথা বলতেছেন, আপনার কথার ডিস্ট্রাকশন বা নয়েজ এত বেশি বা হচ্ছে মানে কোয়ালিটি এত ভালো না। ভিডিও কলে কল দিয়েছেন কাউকে, সো ঝাপসা আসছে, সো ইটস নট এ গুড থিং। ওকে, সো সিস্টেমের জন্য রিয়েল টাইম সিস্টেমস এর জন্য আমাদের এই দুইটা জিনিস হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো ডিফারেন্ট কাইন্ডস অফ সিস্টেমস এর জন্য ডিফারেন্ট কাইন্ডস অফ ফোকাসেস আর নিডেড। ওকে, that's it. Now, here comes batch systems. আমি যা বলেছি তাই এখানে থাকার কথা। Like users submit their job to the batch system. Batch system starts user job when appropriate time will come. Okay, when appropriate time will come, batch system starts user job. Okay, user will get notified that will notify about the job is done. No interaction in between the in between. Okay, so no users impatiently waiting at the terminals for a quick response to a short request. Okay, লাইক যে আসলে কোন একটা ইউজার শর্ট রিকোয়েস্ট করলো, সে তাড়াতাড়ি রেসপন্স হবে এই ধরনের চিন্তা করা যাবে না আর কি, বা ইমপেশেন্টলি কোনো ইউজার এই ধরনের এক্সপেকটেশন রাখতে পারে না ব্যাচ সিস্টেমের ক্ষেত্রে। ঠিক আছে, যখনই তার কাজ শেষ হবে তাকে জানানো হবে, লাইক সামথিং লাইক। ওকে, ইউজড ইন বিজনেস ওয়ার্ল্ড such as profit calculation at banks, claims processing at insurance companies. Okay,
সো এই ধরনের টাস্ক গুলো যেগুলো আছে সেগুলো হচ্ছে ব্যাচ সিস্টেমস বলা হয়। সো ব্যাচ সিস্টেমস এর ক্ষেত্রে কমন পারফরম্যান্স ম্যাট্রিক্স what are the common performance metrics of a batch system? It's a very important question. Like we can think we can think about throughput. Okay, so we have learned what is throughput. It's a simple thing. How many numbers of jobs completed per hour? Okay. Now another performance metric is needed in batch systems to calculate the efficiency of a algorithm. Okay, so it's called turnaround time. So what is turnaround time? The average time between the submission and completion of a job. Okay. Maximizing throughput may not necessarily minimize turnaround time. What does that mean? So it's saying that if we try to maximize throughput, that doesn't mean uh, that, uh, that doesn't mean we are able to minimize turnaround time. Okay. Like we will see more of that. Okay, so in batch systems, what are the algorithms are used? Okay, one is of course non-preemptive algorithms, or preemptive algorithms with long time periods are often acceptable, reduces process switches and improves performance. We will look into this. Representative algorithms, first come first serve, shortest job first, shortest remaining time first. So আমরা এই অ্যালগরিদম গুলো একটু দেখব। ওকে, সো আমরা কি নিয়ে পড়াশোনা করছি? ব্যাচ সিস্টেমস। ওকে, এটা মাথার মধ্যে রাখতে হবে। ওকে, সো process that requires the CPU first is allocated the CPU first. Pretty simple. When that requires the CPU okay, uh, the process that requires the CPU first is allocated the CPU first. মানে যে প্রসেসটা CPU আগে চাবে সেটাই হচ্ছে CPU পাবে আগে। That's it. Called FIFO. Of course, non-preemptive. এইটা হচ্ছে non-preemptive. Non-preemptive, that means when a process gets the CPU uh, on request of its uh, there will be no interruption in its job. Okay, process should process should do its work smoothly. No one would interrupt in the middle of its task. Okay, task. So তার কাজের মাঝখানে কেউ তাকে হচ্ছে বা কাছ থেকে কেউ সিপিইউ নিয়ে যাবে না। Used in batch systems. Okay, fine. Real life analogy, fast food restaurants. So fast food restaurants যেটা হয় ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। আপনি আগে আসছেন, আপনি আগে অর্ডার করবেন, আপনি আগে ফুড পাবেন, অন্য কেউ আগে পাবে না। ওকে, সো ইমপ্লিমেন্টেশন এটা দেখে নেবেন। ফিফো কিউস ইউজ করা হয়। কিউস সম্পর্কে আপনাদের আইডিয়া আছে যদি ডেটা স্ট্রাকচারস পড়ে থাকেন। অফকোর্স ডেটা স্ট্রাকচার আপনাদের পড়ার কথা এবং কিউসটা জানার কথা। স্ট্যাক কিউ, স্ট্যাক হচ্ছে ফার্স্ট ইন লাস্ট আউট, আর কিউ হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট। A new process enters the tail of a queue. The SKU selects from the head of the queue. এটা FIFO queues, আচ্ছা FIFO queues লিখছে। ওকে, সমস্যা নেই। মানে এই টাইপের একটা জিনিস হবে। দেখেন অ্যালগরিদমটা যে এরকম একটা লিস্ট থাকলো, লিস্টে হচ্ছে কি সবসময় হচ্ছে কি শেষে ঢুকবে, যে আসবে সে শেষে ঢুকবে, আর প্রথম থেকে হচ্ছে কি তার কাজটা করতে থাকবে। তো যে আগে আসতেছে সে হচ্ছে টপ উপর দিকে যাচ্ছে, এই টাইপের একটা জিনিস অ্যালগরিদম। হ্যাঁ, সো নাও what is FCFS? The first come first service examples. So এই ধরনের যে প্রবলেমগুলো আছে সেগুলো আমরা সিলেক্ট করব কিভাবে, যে প্রসেস দেওয়া থাকবে, ডিউরেশন টাইম দেওয়া থাকবে, অর্ডার দেওয়া থাকবে, অ্যারাইভাল টাইম দেওয়া থাকবে। ওকে, সো
P1 means P1 আগে আসছে এই টাইপের আপনি চিন্তা করতে পারেন P1 P2 P3 ওকে অর্ডার 1 2 3 সো ডিউরেশন বা বার্স টাইম বা ডিউরেশন মানে P1 কতক্ষণ কাজ করবে আর P2 কতক্ষণ কাজ করবে P4 কতক্ষণ কাজ করবে এই ধরনের একটা জিনিস সামথিং লাইক দ্যাট P1 হচ্ছে বার্গারের রিকোয়েস্ট P2 হচ্ছে পিজার রিকোয়েস্ট P3 হচ্ছে বার্গার পিজা স্যান্ডউইচের রিকোয়েস্ট ওকে সো বার্গার বানাতে প্রথমে কি বলছে বার্গার হলে বার্গার বানাতে 24 মিনিট টাইম লাগবে পিজা বানাতে ধরলাম 3 মিনিট উল্টাটা হওয়া উচিত আর P4 স্যান্ডউইচ বানাতে 4 মিনিট টাইম লাগবে এই টাইপের আছে এগুলো হচ্ছে বার্স্ট টাইম ডিউরেশন টাইম অফ দ্য ডিউরেশন টাইম অফ এ প্রসেস ওকে সো ইটস ইজি এখানে যেটা জিনিসটা আঁকতে হবে আমাদের যে এটাকে আমরা বলি গ্র্যান্ড চার্ট ঠিক আছে এই যে গ্যান্ট চার্ট বলা হয় এই জিনিসটাকে ওকে সো গ্যান্ট চার্ট জিনিসটা হচ্ছে আমাদের আঁকতে হবে তো এত কালারিং আঁকা লাগবে না আমি জাস্ট দেখা দিচ্ছি কিভাবে আঁকতে হবে দ্যাটস ইট ভেরি সিম্পল যে জিনিসটা হচ্ছে যে কিরকম হ্যাঁ এই যে জিনিসটা হচ্ছে কিরকম এই যে এখান থেকে শুরু শুরু এভাবে একটা দাগ দিবেন জিরোতে শুরু হয়েছে ঠিক আছে ওকে এখন একটা জিনিস চিন্তা করেন আমাদের যে প্রথমে যে প্রসেসটা আমার কাছে রিকোয়েস্ট পাঠিয়েছে 24 মিনিট টাইম লাগবে ধরলাম বা 24 সেকেন্ড টাইম লাগবে তার পুরো কাজটা শেষ হতে সো অ্যারাইভাল টাইম হচ্ছে কে আগে আসছে তিনটা প্রসেসই হচ্ছে 0 সেকেন্ডে আসছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিং তিনটা প্রসেসই হচ্ছে একই সময়ে আসছে কিন্তু এট এ টাইম আসলেও যে অর্ডার হচ্ছে 1 2 3 এই অর্ডারে আসছে সুতরাং P1 অ্যাকচুয়ালি আগে P2 তারপর P3 তারপর এখানে চিন্তা করতে হবে যে প্রায়োরিটির দিক থেকে লাস্টের দুটো হচ্ছে কি পিছনে পড়ে গেছে সো অর্ডার যেহেতু দেওয়া আছে যেহেতু অ্যারাইভাল টাইম সেম কিন্তু আপনি ধরে নিতে পারেন যে অর্ডার যেহেতু দেওয়া আছে তার মানে P1 আগে P2 পরে P3 তারপর ওকে সো P1 যখনই আসছে যেহেতু জিরো জিরো টাইমে আসছে তার মানে P1 এর কাজ আমরা জিরো থেকে স্টার্ট করতে পারি সো জিরো থেকে যখন আমি স্টার্ট করব তার কাজ 24 এ শেষ হবে সো 24 এ শেষ হলো এই সময়টাতে তাকে কিন্তু কেউ তার মাঝখান থেকে মানে scheduler will not take the CPU from its in its time to task the job বা task its job okay so P1 এর যদি আমরা হিসাব করি P1 হচ্ছে কি 24 হচ্ছে আমাদের টাইম লাগছে তার ওকে এটা আমরা দেখতে পারি so when P1 uh, P1 is done its P1 has done its job then it immediately relinquishes the CPU to the scheduler then scheduler selects P2 to start its job okay so then P2 will start at the start time of like 25 okay then it will do its job until it until it finish until it finishes okay all right so it so then so though P2 came 0 second, but it didn't get the time actual time to start its job because P1 was working then. So after P1, P2 will start its job and ends in 27 because uh, because it needs 3 minutes to finish its job. So we will write here P2. It take 3 minutes. Okay. Now when P2 has done also, then P3 will start its task. Okay. So 27 P3 will work from 27 to 31 second okay so here I can write P3 takes 4 seconds or 4 minutes okay
So this is the Gantt chart. Okay. Uh, so we are not done yet, because we have to we have to calculate some performance metric, so that we can compare, compare this algorithm to others, if it is, whether it is better or not. Okay. Now okay, so we have to calculate the turnaround time for each process. Okay, so like there is a rule to find turnaround time, like turnaround time equals to end time of a process. For each process we have to calculate the turnaround time, then we will calculate the average value of turnaround time. Okay, so for each process, end time minus start time is the turnaround time for a process. Okay, for P1 turnaround, what will be the turnaround time? Because the end time of P1 is 24 second and start time is 0. So for P1 turnaround time is 24 minus 0. Okay. I should use red pen here. Okay, whatever, no problem. Okay, now for P2 the end time is 27 second and the start time is 24 second. So for P2, um, maybe I am wrong. End time minus it should start time or arrival time. Uh, my mistake. My mistake. It should end time minus arrival time. Okay. Okay. It's a mistake of mine. Uh, why is the rubber here? It is a. Okay. My bad. My mistake. So it should end time minus arrival time. Okay, arrival time, because we know what is turnaround time. The turnaround time is the submission, the time between submission and completion of a process. That means uh, a process completed at the end time and submitted in the arrival time. Okay, so this is the difference. This is the turnaround time. Okay, so now for P2 the turnaround time will be 27 and the arrival time is 0. So that means 27 minus 0. Again for P3 the end time is 31. The end time is 31. So turnaround time will be 31 minus its arrival time is 0. Okay, so this is 31. So we can find the average turnaround time by adding all of the turnaround values and divided by the number of key tasks or process. So this will be like that, 24 plus 27 plus 31 divided by 3, we can get 27.33. Okay, it's a performance matrix. And then performance matrix is the average waiting time. So uh, that means what is waiting time? Then we will find the average time. So what is waiting time? We have to find what time it will need to start a process. Okay, so that means how many times, that's not a good choice. What we can say that P1 have to P1 have to wait for some time to start its job. So what is the waiting time we have to calculate? Okay, so it will like that, start time minus arrival time. Okay, so if we find another rule, here is the calculation is like
no, waiting time. So waiting time, we cannot always find the waiting time like start time minus arrival time, because okay, we have to find the waiting time for each processes from the Gantt chart. Like P1 arrived, arrived at 0th second. Okay, so it yeah, so it so so as P1 arrives at 0 second, its waiting time will be 0 because it gets the CPU as soon as it arrives. Okay, so but P2 arrives at 0 second, but it gets the CPU at 24 seconds. So P, process P2 process P2 has to wait for 24 seconds so that it can start its job. Okay, so for P1, waiting time is 0. For P2, waiting time is 24. And for P3 starts here. So P3 comes here. P3 comes at 0 second, arrives at 0 second, but it has to wait a long time, like 27 minutes. After after the 27th minute, it will start. It gets the CPU and starts its job. So it's for P3 the waiting time is 27. So average time will be 0 plus 24 plus 27 divided by 3 equals to 17. So this is another performance matrix we can calculate. Okay, so here this is it. So here is another example. Here the arrival times are different. So here the duration of burst time is same, but arrival time are different here for each processes. So you can calculate this like as P1 comes first. So P1 gets the CPU. It will take the CPU for 24 seconds to do its job. After 24 seconds, it relinquishes the CPU. Then scheduler finds the scheduler gets the CPU back. Then it gives the CPU to the second process from the ready queue, because both are ready already. At the 24th second, both P2 and P3 has already arrived and ready to do its job. But as P2 arrived before P3, so CPU at 24 seconds CPU gives the CPU scheduler gives the CPU to the P2 to do its job. Then P2 has done its job before 27. Then P3 will start finally from 27 to 31. Okay, here comes the fun part. So what are the turnaround times for each process? Okay, so for P1 we find that what is the turnaround time, end time minus start time. Okay, so arrival time. So 24 minus 0, it will be the a turnaround time. It is the turnaround time for P1 process. For P2 process, it is ends at 27th minute, but arrives at the second minute. So the turnaround time for P2 will be 27 minus 2 equals to 25. So what about P3? So P3 ends at 31 seconds and arrived at 4th second. So 31 minus 4 equal to 27 is the turnaround time for process P3. So the average is 25.33. So average waiting time, we can here also P1 doesn't need P1 didn't need to wait to get the CPU. So waiting time for P1 is 0. Okay. So P2 comes here. Okay. At a second P2 comes. Okay. So what is the waiting time for P2?
P2 starts at 24th second, but it arrived at second. So the waiting time for P2 will be like 22 seconds. Okay, unlike the first one, because the first one here the first one, the P2 process arrived at 0 seconds. So waiting time will be 24 minus key 0. So now for this scenario, P2 have P2 had to wait 22 seconds. Okay, so average sorry, waiting time will be 22. So again for P3, P3 starts its job at 27 seconds, but it came at 4th second. Okay, it came at 4th second. So it had to wait 27 minus 4. That means uh, 23 seconds to start its job. So the waiting time for process 3 is 23 seconds only. So the average time will be 15. Okay. So that's how the calculation will go. Okay. Now advantages. What are the advantages of first come first service scheduling algorithm if we use them to handle the processes in a batch systems? Okay, so one is easy to understand and implement. I said that before, because because it's non-preemptive algorithm. So, in the middle of a task of a process, a scheduler wouldn't take the CPU from it. Okay, so no need to extra memory to save the last uh, parameters or last values of a process. Okay, and it's equally fair. It comes first. Whoever comes first will get the CPU first. That's a very fair logic. No problem with that. Okay. So now we will look into the problems of FCFS. What are the problems actually? First is non-preemptive. That means if a process process starts its work, scheduler won't be able to block him until it gets blocked by itself, or any IO interrupt occurs. Okay, non-optimal turnaround. We will see that this turnaround time is not optimal. We know what is optimal. Optimality is the best what we need. We need to minimize the turnaround time. Okay, so it's not optimal. That means for this scenario, if we apply another algorithm, we might be or we may be find uh, lower average time than FCFS. Okay, so cannot utilize resources in parallel. That means assuming one process CPU bounded. So we had learned CPU bounded process and IO bounded processes in the last class maybe. Okay, so what is the result? Assume one process CPU bounded and many IO bounded processes. Result is convoy effect. So low CPU and device utilization, why blah blah blah. So what is convoy effect? uh, i will uh, I will demonstrate to you what is convoy effect. Like consider there is
1000, oh sorry, 100 IO bound processes and one CPU bound job in the system. So what does that mean? আমার যে হচ্ছে so I have 1000 IO bound processes, one CPU bound processes. Red color, okay, blue color is fine. So for CPU bound process, we know that CPU bound processes needs the CPU more time than IO bound processes. Okay, so like one CPU bound will take 100 second. Okay, so 100 utilize 100 IO bound process, like grant it or take one 1 second per IO bound process. So each IO bound process will need 1 second to do its job. So 1 second per IO bound process. Okay, let's think like that. Process. Now, I1 processes pass quickly through the ready queue, okay, and suspend themselves waiting for IO. Okay, it's a very natural thing. IO bound process needs the CPU because there is no calculation. It just takes the input or gives the output. Like, so, it's a very little job for an IO bound process. So there is no heavy calculation, blah blah blah. Okay, no, not much very task. Okay, so but the CPU process arrives at the head of the queue. Okay, IO bound process pass quickly through the ready queue and suspend themselves waiting for queue IO. Okay, so IO bound process গুলো হচ্ছে কি তারা রেডি কিউতে তাড়াতাড়ি ঢুকে গেল এবং তারা কাজে কাজে নেমে গেল, মানে ওয়েটিং ফর আইও, তাদের কাজ তারা শুরু করে দিল। Then the CPU bound process, after some time, the CPU bound process arrives at the head of queue and executes the program until completion. Okay, that's the game. Yeah. So if the CPU bound process gets the CPU, what could I say? Just 1 second. I can take it that 1 second, like 2 minutes. Okay, like 2 minutes. I will take 2 minutes for CPU bound job, one CPU bound job. So now, if CPU bound starts its job, it will not relinquish the CPU until completion. Okay, so after CPU has done its job, and then only IO bound processes rejoin the ready queue. Again, they will go to the ready queue and wait for the CPU bound process releasing the CPU. So I devices have to wait until the CPU bound key completes. So that's the thing. যে CPU bound জিনিস, CPU bound process যখন কাজটা পাচ্ছে সে অনেকক্ষণ জায়গা ধরে বসে আছে, বাট IO bound process গুলো অল্প অল্প কাজ করে করে কিন্তু শেষ হয়ে যাচ্ছে। সো এতে কিন্তু টাইম বেশি লাগতেছে না, টাইম বেশি লাগতেছে কার? এই CPU বাউন্ডটা প্রসেস। এটাই হচ্ছে কনভয় ইফেক্ট। যদি এই ধরনের সিচুয়েশন হয় তাহলে IO বাউন্ড সিচুয়েশনটা অনেকক্ষণ ধরে, লাইক 2 minutes লাইক 2 into 60 120 seconds. Okay, হ্যাঁ, I could take 100 seconds actually. Okay, whatever. Okay, 120 seconds. So whenever a I1 processes if it gets the CPU, it only needs 1 second to finish its job, but it has to wait a long time to get the chance to get the CPU again. So it's a long time for each I1 processes. So that's the point. This is called convoy effect. So actually, when a set of processes need to use a resource for a short time,
and one process hold the resource in a long term. So a set of processes need to use a resource for a short time. That means I have a set of IO-bound processes that each needs the each use the resource for a very short time. But one CPU bound process holds the resource for a long time, blocking all of the other processes. That's the convoy effect. Essentially, it causes poor utilization of the other resources in the system. That means IO bound processes will suffer from doing their job. So this is convoy effect. Now, now short. Okay. So fast come, fast service. So this so we have to okay, so আমরা আজকে এই পর্যন্তই থাক। নেক্সট ক্লাস হচ্ছে আমরা শর্টেস্ট জব ফার্স্ট ডে হচ্ছে শুরু করব। দ্যাটস ইট, আজকের ক্লাস এই পর্যন্ত থাকলো। সি ইউ গাইস।